আচ্ছা। So now we'll discuss the money hypothesis again. First, the stabilizing effects of deflation. We'll discuss first the stabilizing effects of deflation. In the ISLM model, falling prices raise income. Is it okay? If price level falls, হুম, ইনকামটা বাড়বে, বাড়বে। হুম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্রাইস লেভেল ফল করলে ইনকাম বাড়বে। বাড়বে। Okay, for any given supply of money M, for any given supply of money M, a lower price level implies higher real money balances. হুম, তাহলে এটা বেড়ে যাবে M by P, হ্যাঁ, হ্যাঁ, কারণ P টা কমে গেছে। তো M মানে নমিনাল মানি সাপ্লাইটা যদি ফিক্স রেখে দিই তাহলে এটা অবভিয়াসলি হুম, বাড়বে। An হ্যাঁ, হ্যাঁ, increase in real money balances causes an expansionary shift in the LM curve. We know that যে তোমার রিয়েল মানি ব্যালেন্সেস যদি বেড়ে যায়, somehow M by P increases, তাহলে একটা এক্সপেনশনারি শিফট কোথায় হবে না LM কার্ভে হবে, which leads আচ্ছা। to higher income, তাই না? LM কার্ভটা শিফট হবে। তাই তো? আমরা যদি এটা হুম, করতাম IS, তাহলে ওকে। হ্যাঁ, Now another channel through which falling prices expand income is called the Pigou effect. Pigou effect নিয়ে আমরা কথা বলবো। Okay, Arthur Pigou, a prominent classical economist in the 1930s, pointed out that real money balances rise, consumers should feel wealthier. Obviously, যদি M by P টা বেড়ে যায়, প্রাইস লেভেলটা যদি কমে যায়, তার মানে কি প্রাইস লেভেলটা কমছে মানে কি ডিফ্লেশন হচ্ছে। হ্যাঁ, ইনফ্লেশনের উল্টোটা হচ্ছে, প্রাইস লেভেল বাড়লে কি হয় ইনফ্লেশন হয়। তো প্রাইস লেভেল কমছে মানে ডিফ্লেশন। দেখুন, তাহলে কনজিউমার্স, যারা ক্রেতা, কনজিউমার্স উইল ফিল ওয়েলদিয়ার, এখন নিজেদেরকে বেশি মনে হবে। আজকের বাজার দরটা যদি কমে যায়, তো যার কাছে যে পয়সা আছে সে মনে করবে আমি এখন বেশি পয়সা আছে আমার কাছে, হুম, তাই না? হ্যাঁ, অ্যান্ড স্পেন্ড মোর, খরচা করবে বেশি, হুম, অবভিয়াস। This increase in consumer spending should cause an expansionary shift in the IS curve. Obviously, expansion মানে consumption যদি বাড়ে, সিটা যদি বেড়ে যায়, তাহলে IS কার্ভে শিফট হবে, হ্যাঁ, তাই তো? তার মানে IS কার্ভটা তোমার এই বরাবর শিফট হয়ে যাবে, এক্সপেনশনারি শিফট হবে IS কার্ভে। হ্যাঁ, হ্যাঁ, মানছো? হুম, আচ্ছা। Also leading to higher income, তাহলে এতে ইনকামটা বাড়বে। এইবার হ্যাঁ, these two reasons led some economists in 1930s to believe that falling prices would help stabilize the economy. That is, they thought that
a decline in the price level would automatically push the economy back toward full employment. তারা ভেবেছিল 1930s এর যে ফার্স্ট দেখো একটা তো আমি দেখতে পাচ্ছি যে তোমার রিয়েল মানি ব্যালেন্সেস বেড়ে যাচ্ছে, তো সেখানে একটা এলএম কার্ভে শিফট হতে পারে, মানে হবে। এলএম কার্ভে শিফট হওয়া মানে আমার ইনকাম বাড়বে। এবার পিগুর এফেক্ট দিয়ে বললো 1930s এর যে যেহেতু তোমার প্রাইস লেভেলটা ডিক্রিজ করছে মানে ডিফ্লেশন হচ্ছে, ডিফ্লেশন হওয়ার জন্য তোমার কি হচ্ছে না কনজিউমাররা দে উইল ফিল ওয়েলদিয়ার অ্যান্ড স্পেন্ড মোর, খরচা বেশি করবে, তাহলে কনজামশন বেড়ে যাবে। কনজামশন বেড়ে গেলে আইএস কার্ভে একটা এক্সপেনশনারি শিফট হবে, তার জন্য আমার ইনকাম বাড়বে। এবার এই দুটো মানে কজ আসছে কিন্তু একটা কারণের জন্য। কি জন্য আসছে? প্রাইস লেভেলটা ডিক্রিজ করেছিল বলে। ওকে, তাহলে ইকোনমিস্টরা ভাবতে লাগলো যদি প্রাইস লেভেলটাকে ডিক্রিজ করানো যায় তাহলে অটোমেটিক্যালি ইকোনমি ট্র্যাকে ফিরে আসবে এবং ফুল এমপ্লয়মেন্ট লেভেলটাকে অ্যাচিভ করতে পারবে। ওকে, yet other economists were less confident in the economy's ability to correct itself. They pointed to other effects of falling prices, to which we now discuss. বাকি ইকোনমিস্টরা বলছে যে আরে এরকম যে আপনারা বলছেন যে এটা তো নাও হতে পারে, প্রাইস লেভেলটা কমে গেলে তো আরো তার আদার এফেক্ট থাকতে পারে, সবসময় যে গুড এফেক্ট হবে তার তো কোনো মানে নেই। তো সেইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে তাহলে হচ্ছে কি ডিস্টেবিলাইজিং এফেক্টস অফ ডিফ্লেশন। ফার্স্ট আমরা ডিসকাস করলাম কি স্টেবিলাইজিং এফেক্ট অফ ডিফ্লেশন, ডিফ্লেশন কি করে ইকোনমিকে স্টেবিলাইজ করতে পারে। এবার হচ্ছে কি ডিস্টেবিলাইজিং এফেক্ট অফ ডিফ্লেশন। Economists have proposed two theories to explain how falling prices could depress income rather than rise. ঠিক আছে? The first called the debt inflation theory. Very important. Debt inflation theory. হলো যে প্রাইস তো মানে মানে প্রাইস কমবে, প্রাইস তো বাড়বেই না, প্রাইস কমবে, এই প্রাইস বলছি, এই ইনকাম তো বাড়বেই না, ইনকাম কমবে। তার একটা হচ্ছে ডেট ইনফ্লেশন থিওরি। এই ডেট ইনফ্লেশন থিওরি ডেসক্রাইবস দ্য এফেক্টস অফ আনএক্সপেক্টেড ফলস ইন দ্য প্রাইসেস ইন দ্য প্রাইস লেভেল। আনএক্সপেক্টেড ফলস, এটা মাথায় রাখবে, আনএক্সপেক্টেড unexpected fall. The second explains the effects of expected deflation. Second হচ্ছে কি expected deflation. Okay, ফার্স্ট এটা হচ্ছে আনএক্সপেক্টেড ডিফ্লেশন আর একটা হচ্ছে এক্সপেক্টেড ডিফ্লেশন। তাহলে ফার্স্ট আমরা যেটা ডিসকাস করছি ডেট ডিফ্লেশন থিওরি। ঠিক আছে, দেখো আনঅ্যান্টিসিপেটেড চেঞ্জেস ইন দ্য প্রাইস লেভেল, ওই আনএক্সপেক্টেড, এটা আমি আশা যেটা করা যায়নি সেরকম যদি চেঞ্জ হয় প্রাইস লেভেলে, তাহলে সেটা কি করবে, রিডিস্ট্রিবিউট ওয়েলথ বিটুইন ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স। এখানে একটু আমরা দেখে নেব যে debtors and creditors. Okay, a fall in the price level raises the real amount of the debt.
তুমি একটা কথা ভাবো যে তুমি যদি আজকে 100 টাকা লোন নাও, ওকে, হুম। ধার করলে, এবার ইনফ্লেশন যদি হতো তাহলে কি হতো, এটা 1 বছর পর আমি যদি বলি 5% চলছে ইনফ্লেশন রেট, তার মানে 1 বছর পর তোমার টাকাটার ভ্যালু কত হয়ে যেত? 95 টাকা, 95 হ্যাঁ রুপিস। তো এবার এখানে আমি যদি বলি ফাইভ 5% ডিফ্লেশন রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? 105 টাকা হয়ে যাবে হুম ভ্যালু অফ ইউর লোন। ওকে, হ্যাঁ হ্যাঁ তাহলে সো এখানে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, এই যে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ বিটুইন ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স, a fall in the price level raises the real amount of the debt. The amount of purchasing power of the debtor must repay the creditor. Therefore, an unexpected deflation enriches creditors and impoverishes debtors. তাহলে ডেটারদের অবস্থা খারাপ করে দেবে আর ক্রেডিটারদের অবস্থা ভালো ভালো হয়ে করবে, যাবে। যদি ব্যাপারটা আনএক্সপেক্টেড হয়। হুম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আনএক্সপেক্টেড হলে তাহলে ডেটার্সদের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে কি, সে দিয়েছিল কত, ফেরত নেবে কত? 105। না, ফেরত নেবে তো 100, কিন্তু এর কত হয়ে গেল? ও হ্যাঁ, ক্রেডিটর 105, মানে 5+। ঠিক আছে, হুম হুম হুম। তো এটা একটা ব্যাপার। ইন রেসপন্স টু দ্য রিডিস্ট্রিবিউশন ফ্রম ডেটার্স টু ক্রেডিটার্স, ডেটার্স স্পেন্ড লেস অ্যান্ড ক্রেডিটার্স স্পেন্ড মোর। তাহলে অবভিয়াসলি ডেটাটা কি করবে, কনজামশনটা কমিয়ে দেবে, আর ক্রেডিটার্সরা কি করবে, কনজামশন বাড়িয়ে দেবে। এই দেখো। If these two groups have equal spending propensities, there is no aggregate impact. এবার এই যে দুটো গ্রুপ হয়েছে, সেই গ্রুপে যদি মানে স্পেন্ডিং প্রপেন্সিটি, মানে তুমি ধরে রাখো ওই এমপিসি, এমপিসি আর এপিসি, যদি মানে স্পেন্ডিং প্রপেন্সিটি, খরচা করার ঝোঁকটা যদি একই রকমের হয়, তাহলে এরা ঠিক কতটা কমাবে, যতটা এরা বাড়াবে। তাহলে সেক্ষেত্রে এগ্রিগেট ইম্প্যাক্ট, এগ্রিগেট ইম্প্যাক্ট কি হবে, 0 হবে, যদি এটা সেম হয়। এর যে প্রপেন্সিটি, স্পেন্ডিং প্রপেন্সিটি সেম হয়, তাহলে এগ্রিগেট ইম্প্যাক্ট 0 হবে। ঠিক আচ্ছা। আছে, হুম। বাট debtors have higher propensities to spend than creditors. এদের হায়ার থাকার কথা। In this case, debtors reduce their spending by more than. তো এদের স্পেন্ডিং করার ইচ্ছা, মানে প্রপেন্সিটি থাকে বেশি, আর এদের থাকে কম। তো এদের যদি কনজামশন কমে, তার মানে কি হচ্ছে, বেশি ফল করবে, আর এদের মানে এদের যে রাইজ হবে, এদের রাইজ থেকে এদের ফলটা বেশি হবে। এদের যে কনজামশন বাড়বে, বাড়ার জন্য, কারণ এদের প্রপেন্সিটি, স্পেন্ডিং প্রপেন্সিটি কম দেন ডেটার্স, তাহলে এদের যে এক্সট্রা রিয়েল ইনকাম বাড়লো, মনে রাখবে রিয়েল ইনকাম, কিন্তু নমিনাল ইনকাম নয়, কিন্তু রিয়েল ইনকাম বাড়লো, তাই না? আচ্ছা। দেখো, যাচ্ছিল 100, ফেরত দিল 100, কিন্তু রিয়েল ইনকাম তোমার বেড়ে গেল, নট নমিনাল, না, ফেস ভ্যালু সেম। তাহলে হুম হুম। এদের মানে এটা
দেখা গেছে এদের স্পেন্ডিং প্রোপেন্সিটি কম, কিন্তু এদের স্পেন্ডিং প্রোপেন্সিটি বেশি থাকার জন্য এরা যখন কমাবে তখন বেশি কমবে, আর এরা যখন বাড়াবে এদের যা বৃদ্ধি হবে কনজামশনের ইনক্রিজ হবে, এদের ডিক্রিজটা বেশি। তাহলে ওভারঅল কি হবে? ডেটার্স রিডিউস দেয়ার স্পেন্ডিং বাই মোর দ্যান creditor raise theirs. The net effect is a reduction in spending, a contractionary shift in the IS curve and lower national income. তাহলে যদি এগ্রিগেটে, আমি কখন বলেছিলাম জিরো হবে এগ্রিগেট ইম্প্যাক্টটা, যদি দুজনের সেম স্পেন্ডিং প্রোপেন্সিটি হয়। কিন্তু এদের আলটিমেটলি দেখলাম কি, এরা যে স্পেন্ডিং কমাবে সেটা বেশি কমাবে এরা যা বাড়িয়েছিল তার থেকে। তাহলে নেট এগ্রিগেট ইম্প্যাক্ট কি হবে? কনজাম্পশনটা ফল করবে, তাই তো? টোটাল এগ্রিগেটে যদি বলি কনজাম্পশনটা ফল করবে। আগে কি হচ্ছিল, এদের যতটা কনজাম্পশন কম ছিল এদের কনজাম্পশন ততটা বাড়ছিল, তাহলে মাইনাস প্লাস জিরো হয়ে যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এদের মাইনাসটা বেশি এদের প্লাসটা কম, তাহলে অ্যাকচুয়ালি এটা নেগেটিভ হবে কনজাম্পশনটা ওভারঅল, মানে এগ্রিগেটে। তাহলে এটা একটা কি হবে, আইএস কার্ভে শিফটটা কি হবে? কন্ট্রাকশনের শিফট হবে। মানে এখানে যে বলছিলাম আইএস কার্ভটা এক্সপেনশনের শিফট হবে, সেটা না হয় কন্ট্রাকশনের শিফট হবে। ওকে, তাহলে আইএস কার্ভের কন্ট্রাকশনের শিফট হলে ইনকামটা কি হবে? কমবে। তা তুমি এখানে ভাবো, এটা যদি না হয়, এরকম যদি হয়, তাহলে আমি যদি বলি এখানে দেখো ইনকামটা কি হচ্ছে? কমে যাচ্ছে। ওকে,